শিক্ষার্থী বন্ধুরা, ঘর্ষণের মাধ্যমে একটি বস্তুকে কিভাবে চার্জিত বা আহিতকরণ করা হয় সে সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে? আমরা এবার এর উপর একটি ভিডিও দেখে আসব এবং এরপরে তড়িৎ আবেশের উপর একটি ক্লাস দেখে আসব। এখানে আমরা একটি দণ্ডকে ঘষে আহিত করে রেখে দিলাম। এবার একই রকম অপর একটি দণ্ডকে একইভাবে ঘষে একই আধানে আহিত করা হলো। দেখো এবার কি হয়, একই আধানে আহিত দণ্ড দুটি পরস্পরকে বিকর্ষণ করছে। এবার ভিন্ন একটি দণ্ডকে বিপরীত আধানে আহিত করলাম। পরস্পর বিপরীত আধানে আহিত দণ্ড দুটি একে অপরকে আকর্ষণ করছে। এবার এই দণ্ডকে পুনরায় আহিত করি। এটি একটি নিরপেক্ষ দণ্ড, মানে একে ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানে আহিত করা হয়নি। এই নিরপেক্ষ দণ্ডটিকে আহিত দণ্ডটি আকর্ষণ করছে। মার্কার একটি নিরপেক্ষ দণ্ড, একেও আহিত বস্তুটি আকর্ষণ করছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কোনো বস্তু ধনাত্মক বা ঋণাত্মক যে আধানে আহিত করা হোক না কেন তার নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করবে। যেমন এখানে নিরপেক্ষ ক্যানটিকে আধানে আহিত করার দণ্ডটি আকর্ষণ করছে। নিরপেক্ষ দণ্ডের আকর্ষণের আরো একটি উদাহরণ দেখো। কাঠের দণ্ডটি নিরপেক্ষ, একে কোনো আধানেই আহিত করা হয়নি। এই কাঠের দণ্ডকে আহিত দণ্ডটি কিভাবে আকর্ষণ করছে তা দেখো। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা দেখব একটি আধানে আহিত করা দণ্ডকে আঙুল যা নিরপেক্ষ তাকেও কিভাবে আকর্ষণ করে। তড়িৎ কি? তড়িৎ এক প্রকার শক্তি। আমাদের বাসায় আমরা প্রায় বলি কারেন্ট চলে গেল। আসলে কি কথাটা ঠিক? আমাদের বাসায় কি কারেন্ট চলে যায়? না, আমাদের বাসায় কারেন্ট চলে যায় না। যেটি চলে যায় সেটি হচ্ছে ইলেকট্রিসিটি বা তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি যদি প্রবাহ আর না থাকে বা তড়িৎ যদি তখন না থাকে, আমরা এই কথাটিকে বোঝানোর জন্য প্রায় সময় বলে ফেলি কারেন্ট নাই। আসলে কারেন্ট নাই না, কথাটি হবে ইলেকট্রিসিটি নাই। ইলেকট্রিসিটি নিয়ে পড়তে গেলে আমরা প্রথমে তার ক্লাসিফিকেশনটি একটুখানি দেখে আসি যে দুই ধরনের ইলেকট্রিসিটিকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং আরেকটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে হচ্ছে স্থির তড়িৎ এবং কারেন্ট ইলেকট্রিসিটি মানে হচ্ছে চলৎ তড়িৎ। ইলেকট্রিসিটির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটিকে আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কোনো বস্তু তার পরমাণু নিয়ে গঠিত, আর পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে গঠিত। তার মধ্যে ইলেকট্রন এবং প্রোটন এরা দুইজন তড়িৎ আধান বিশিষ্ট, তাদের একটি আধানের ধর্ম রয়েছে। একজন হচ্ছে +1, আরেকজন হচ্ছে -1। তো যেহেতু তারা আধান, এই আধান নিয়ে হচ্ছে আমাদের তড়িৎ, তাহলে এর সাথে তড়িতের নিশ্চয়ই একটি সম্পর্ক রয়েছে। স্থির তড়িৎ বলতে আমরা কি বুঝি? যে তড়িৎ কোন স্থানে উৎপন্ন হয়ে সেখানে অবস্থান করে তাকে বলা হয় স্থির তড়িৎ। এই যে শীতকাল আসছে, শীতকালে আমরা যখন চুল আঁচড়াই, আমাদের শুষ্ক চুল আঁচড়ানোর পর যদি চিরুনি দিয়ে আমরা কাগজের মধ্যে এভাবে ধরতে চাই, তাহলে আমরা দেখি কাগজটিকে চিরুনিটি আকর্ষণ করে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটি পাই, এই ক্ষেত্রে যে তড়িৎকে আমরা পাই তার নাম হচ্ছে স্থির তড়িৎ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম ইলেকট্রন আসক্তির কথা। তোমরা জানো আসক্তি জিনিসটি কি?
আসক্তি মানে হচ্ছে একটা প্রবণতা। আমরা জানি সকল পদার্থের ইলেকট্রন আসক্তি সমান নয়, তাই একাধিক বস্তুকে পরস্পরের সাথে যদি ঘষা হয় এতে কোনোটি ইলেকট্রন ত্যাগ করে আর কোনোটি ইলেকট্রন গ্রহণ করে। এতে দুটি বস্তুই বা প্রতিটি বস্তুই স্থির তড়িৎ লাভ করে। স্থির তড়িৎ লাভ করার কারণটা তাহলে আমরা বুঝতে পারছি যে দুটি বস্তুকে যদি পরস্পরের সাথে ঘষা হয় তাহলে ওই বস্তু দুইটা কেউ ইলেকট্রন ত্যাগ করবে আবার কেউ হয়তো ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু ইলেকট্রনের জন্য আমরা জানি যে এর চার্জ -1 বা এটি আধানযুক্ত, তাই এই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা বলতে পারি যে উভয় বস্তু বা প্রতিটি বস্তু এখানে স্থির তড়িৎ লাভ করবে। আমরা একটা উদাহরণের কথা বলতে পারি, যেমন সিল্কের ইলেকট্রন আসক্তি কাচের চেয়ে বেশি, তাই এদের যখন পরস্পরের সাথে ঘষা হয় তখন কাচ থেকে ইলেকট্রন সিল্কে যায়, ফলে সিল্ক ঋণাত্মক আধানে এবং কাচ ও দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়। এখানে একটা জিনিস দেখো, আমরা বলছি যে কাচ থেকে ইলেকট্রন সিল্কে যায়, ইলেকট্রন হচ্ছে আমার ঋণাত্মক চার্জযুক্ত এবং ঋণাত্মক চার্জযুক্ত, ফলে সিল্ক ঋণাত্মক আধানে এবং কাচ দণ্ড ধনাত্মক আধানে পরিণত হয়, ধনাত্মক আধানে আহিত হয়। ধনাত্মক আধান কেন? কারণ ইলেকট্রন যে চলে গেল তাই। এবার আসো আমরা আরেকটি জিনিস নিয়ে জানবো, এর নাম হচ্ছে তড়িৎ আবেশ। খুব গুরুত্বপূর্ণ একটি কথা, তড়িৎ আবেশ। আমি একটা এক্সাম্পলের কথা তোমাদের বলতে চাই। তড়িৎ আবেশ জিনিসটি বোঝার জন্য তোমরা একবার খেয়াল করে দেখো যে যখন আমরা ইলেকট্রিক কোন একটি লাইন দেখি, সেই ইলেকট্রিক লাইনে আমরা অনেক সময় শুনেছি যে মানুষকে নাকি টেনে নেয়। অনেকে বলে যে সে একটা শক খেলো, ইলেকট্রিক শক খেলো, ইলেকট্রিক শক খাওয়ার পর আমরা দুইটা কথা বলতে শুনি, যে ইলেকট্রিক শক খাওয়ার পর তারা ধাক্কা মেরে ফেলে দিছে, অথবা ইলেকট্রিক শক খাওয়ার পর সে তারের সাথে ঝুলে গেছে বা তাকে ধরে ফেলছে। এই ক্ষেত্রে আসলে জিনিসটি কি হয়? এই ক্ষেত্রে হচ্ছে তড়িৎ আবেশ বলতে একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। দেখো, এই পদ্ধতিতে কোনো স্পর্শ হবে না, একটি আহিত বস্তু তার উপস্থিতিতে অন্য একটি অনাহিত বস্তু আহিত হয়ে যাবে। আমরা একটি সুন্দর উদাহরণ বলতে পারি। ধরো এখানে আমরা একটি দ্বন্দ্ব, পরিবাহী দ্বন্দ্ব দেখলাম। এই পরিবাহী দ্বন্দ্বের চতুর্পাশে আমি এভাবে তার পেঁচিয়ে দিলাম, তারটাকে আমি বাইরে রাখলাম এবং ভিতরে এই পরিবাহী দ্বন্দ্বটি আমার থাকলো। এর ভিতর দিয়ে যদি আমি ইলেকট্রিসিটি ফ্লো করাই, অর্থাৎ এই তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রিসিটি ফ্লো হয়, তাহলে এই দ্বন্দ্বটি আহিত হয়ে পড়বে। এটি হচ্ছে তড়িৎ আবেশ প্রক্রিয়া। আমরা তড়িৎ আবেশ প্রক্রিয়ার পর বিজ্ঞানী কুলম্বের সূত্রটি আবারও একটি মনে করে নেব। বিজ্ঞানী কুলম্ব বলছেন যে আহিত বস্তু কণার জন্য দুটি আহিত বস্তু নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল বা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের চার্জের গুণফলের সমানুপাতিক। আমি আবার একটু রিপিট করছি। কুলম্বের সূত্রে বিজ্ঞানী কুলম্ব বলছেন নির্দিষ্ট মাধ্যমে দুটি চার্জিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের গুণফলের চার্জের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি দুটি চার্জের কথা বলছি, একটি চার্জ হচ্ছে Q1 এবং আরেকটি চার্জ হচ্ছে Q2। এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে F। তাহলে আমি বলতে পারি F প্রপোর্শনাল টু Q1 Q2, আর এদের মধ্যবর্তী দূরত্ব ছিল r, তাহলে F প্রপোর্শনাল টু 1/r²। কুলম্বের সূত্র অনুযায়ী আমি দুটি জিনিস জানতে পারছি, F প্রপোর্শনাল টু Q1 Q2 and F প্রপোর্শনাল টু 1/r²। তো আমি এখান থেকে বলতে পারি কি, এই দুটি থেকে খুব সহজে বলা যায় F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। এখান থেকে এখন বলা যায় F is equal to K into Q1 Q2 divided by r²। এই K হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক যার মান আমরা পরীক্ষাগারে পাই বা পরীক্ষাগার থেকে আমরা জানতে পাই এর মান হচ্ছে F is equal to K এর মান 1/4 পাই এপসাইলন নট। 1/4 পাই এপসাইলন নট হচ্ছে এই ধ্রুবকটির মান এবং আমরা পাচ্ছি Q1 Q2 বাই
আর স্কয়ার। তাহলে F = 1/4 পাই ইপসিলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার। এটি হচ্ছে কুলম্বের সূত্র থেকে গাণিতিক প্রকাশ। এখানে এই যে আমরা 4 পাই বললাম, পাইয়ের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। পাই মানে হচ্ছে 3.1416, পাই = 3.1416। আমরা আমাদের বইয়ের মধ্যে, গণিত বইয়ের মধ্যে এরকম কিছু সংখ্যা দেখতে পাই। আমরা সাধারণত পাই বলতে 3.14 এটিকে ব্যবহার করে থাকি। এটি একটি অনুপাত, এটি হচ্ছে একটি বৃত্তের ব্যাস এবং তার পরিধির অনুপাত। বৃত্তের পরিধি বাই ব্যাসকে বলা হয় পাই। আরেকটি জিনিস আমরা এখানে দেখলাম এপসাইলন নট। এই এপসাইলন নট মানে হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা। শূন্য স্থানের ভেদনযোগ্যতাকে বলা হয় এপসাইলন নট। তাহলে আমরা কুলম্বের সূত্রটি এই ক্ষেত্রে শিখে ফেললাম। কুলম্বের সূত্র থেকে আমরা জানতে পারছি F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার। F = 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 বাই r স্কয়ার, যেখানে Q1 এবং Q2 হচ্ছে দুটি চার্জ, আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, আর এপসাইলন নট শূন্য স্থানের ভেদনযোগ্যতা, পাই একটি ধ্রুব সংখ্যা। এপসাইলন নটও একটি ধ্রুব সংখ্যা এবং 1/4 পাই এপসাইলন নট এই পুরোটাই একটি ধ্রুবক। এই ক্ষেত্রে বলটি আকর্ষণ হবে না বিকর্ষণ হবে এটি নির্ভর করছে চার্জের প্রকৃতির উপর। যদি Q1 এবং Q2 সমধর্মী হয় তাহলে বল হবে বিকর্ষণ বল। তাহলে আমরা পাবো যা তা হচ্ছে বিকর্ষণ বল। আর যদি Q1 এবং Q2 বিপরীতধর্মী হয় তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে আকর্ষণ বল। তাহলে বোঝা গেল এই কথাটি কখন আকর্ষণ হবে কখন বিকর্ষণ হবে।